এই দরখাস্ত করবে, আমি কমিশন বসায় দেব। এই কমিশন ঘুরে ঘুরে ইন্টারভিউ নেবে, যার যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি হবে। কোন রকমের সুপারিশ এই দেশে চলবে না। আপনারা রিকমেন্ড করা বন্ধ করেন। যার জায়গা শক্তি আছে, যতদূর যার বুদ্ধি আক্কেল আছে, সেইভাবে সরকারি কর্মচারী সুযোগ সুবিধা পাবে। তার উপরে আমার দলের এমপি হন, অন্য দলের নেতা হন, ছাত্র নেতারা হন, মুক্তিযোদ্ধাদের ভাইরা হন, তারা বলে রাখবেন, মেহরবানি করে দলের লোককে ক্ষতি করার জন্য রিকমেন্ডেড লিখবেন না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ যখন স্বাধীনতা থেকে আর মাত্র কয়েকটা দিন দূরে, তখন পাকিস্তান সেনাবাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা আঁটেন। আর বর্তমান বাংলাদেশের বুদ্ধিজীবীরা এমনিতেই মৃত, স্বার্থের আঘাত না লাগা অবধি এরা কেউ মুখ খুলতে প্রস্তুত নয়। বাঙালির এই ক্লান্তি লগ্নে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটাররাও নিশ্চুপ। সমাজের অসঙ্গতি দেখে রাষ্ট্র কি তাদেরকে অন্তত প্রশ্নটুকু রেজ করার স্বাধীনতা দেননি? যদি সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলতে আপনার মুখ তালাবদ্ধ থাকে, আপনি একটা কাপুরুষ। আপনি কখনোই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারেন না। এজন্যই তৈরি হয় না এই বাংলায় বঙ্গবন্ধুর ছায়ামূর্তি। এখন আর আগের মতো দেশ বাঁচাও স্লোগান হয় না, স্লোগান হয় নিজে বাঁচো বিদেশ যাও। আজকের এই ভিডিওটি কোটাধারীদের নিয়ে নয়, বরং কোটা নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা কোটা কতটা যৌক্তিক কিংবা নৈতিক, প্রশ্নটা সেখানে। প্রশ্নের পিঠে প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর জানার জন্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। ভারত ভাগের সময় মুসলিমদের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ছিলেন উর্দুভাষী, আর পাকিস্তান গঠনের পর থেকেই উর্দুভাষীদের উপর তার দুর্বলতা এবং স্বজনপ্রীতি প্রকটভাবে প্রকাশ পায়। বিহার থেকে আগত উর্দুভাষী মুসলিমরাও এদেশের বড় বড় পদে যেতে শুরু করে। এক পর্যায়ে গিয়ে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়। এমনকি উর্দুভাষীরাও ধীরে ধীরে চাকরিতে অগ্রাধিকার পেতে শুরু করে, যা কিনা আমাদেরকে মুক্তিযুদ্ধের দিকে ঠেলে দেয় এবং টানা দ্বিতীয়বারের মতো দেশ ভাগ হয়, জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। Pakistan lost half of its country. A new nation was born, Bangladesh. মুক্তির জন্য যুদ্ধে যাওয়া অধিকাংশই ছিলেন গ্রামের তথাকথিত গরিব যুবকেরা। যুদ্ধ শেষে যারা ঘরে ফিরে এসে দেখেছেন, তাদের অধিকাংশ ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে হাইনারা, গরু ছাগল লুট করেছে রাজাকারের দল। মাঠে ফসল নেই, ফসল উৎপাদনের উপায় বা সামর্থ্য কোনোটাই নেই। তারা স্বাধীনতা পরবর্তী সময়ের আর্থিক কষ্টে অধিকাংশ নিজেদের সন্তানদের লেখাপড়া শেখাতে পারেননি, বরং মাঠে কাজ করিয়ে বা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। কারণ স্বাধীনতার পর বঙ্গবন্ধু মাত্র 3 মাস মুক্তিযোদ্ধাদের মাসিক 50 টাকা হারে ভাতা দিয়ে টাকার অভাবে আবার তা বন্ধ করে দেন। এরপরে আসে 1974 সালের দুর্ভিক্ষ, যা বাংলার মানুষের জীবন লণ্ডভণ্ড করে দেয়। আপনি ভিডিওর এই পর্যন্ত দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দেশের জন্য নিবেদিত এসব মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তানেরা অবশ্যই কোটার প্রকৃত হকদার। মুক্তিযোদ্ধাদের ত্যাগের জন্য তো তাদের সন্তানদেরকেও কষ্টের শিকার হতে হয়েছে, তাই না? বরং তাদেরকে এই কোটা থেকে বঞ্চিত করায় অনৈতিক, অযৌক্তিক। তবে নতুন করে আবার কেন তাদের নাতি নাতনিদেরকে এই কোটার আওতায় আনা হচ্ছে? যেখানে কিনা কোটার মূল উদ্দেশ্যই ছিল ক্ষতিগ্রস্ত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের তুলে আনা। রাষ্ট্রের অভ্যন্তরে থাকা বিভিন্ন জাতি গোষ্ঠী, পিছিয়ে পড়া নারী এবং প্রতিবন্ধীদের মাঝে লেখাপড়া ও চাকরি ক্ষেত্রে সমতা বজায় রাখা। যেমন ধরুন, একটা পরিবারের একই বাবার 2 জন সন্তান রয়েছে, একজন হাঁটতে পারেন, আরেকজন হাঁটতে পারেন না। তাহলে বাবা হিসেবে তিনি কি করবেন? কোথাও বাইরে বের হলে যে হাঁটতে পারেন না তাকে কোলে নেবেন, আর যে হাঁটতে পারে তাকে হাঁটিয়ে নিয়ে যাবে। উদ্দেশ্য চলতে থাকা, থেমে যাওয়া নয়। ঠিক একইভাবে সংবিধানের জন্য আমরা পুরো বাঙালি জাতি একটি পরিবার, আর এই পরিবারের পিছিয়ে যাওয়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য একটু বেশি সুবিধা দেওয়া হবে, এটাই স্বাভাবিক। রিমেম্বার দ্য ওয়ার্ড, সমাজে পিছিয়ে পড়া। রাষ্ট্র কি তাহলে এই রাষ্ট্রনায়কদের সমাজে পিছিয়ে পড়া মানুষ হিসেবে বিবেচনা করছে? রাষ্ট্র কি তাহলে স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও দেশের জন্য এসব নিবেদিত মানুষদেরকে পিছিয়ে পড়া থেকে এগিয়ে আনতে অক্ষম?
এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নয়? 72 থেকে 2018 সাল পর্যন্ত টানা 47টি বছর সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোঠা জারি ছিল। তার মানে হচ্ছে প্রতি 100 জনের মধ্যে 30 জনের কোঠা সুবিধা ছিল। আমার তো মনে হয় এই সমস্ত রাষ্ট্রনায়ককে সমাজে পিছিয়ে পড়া মানুষ বলা তাদের পরিবারের জন্য অপমান এবং লজ্জাজনক একটি বিষয়। বর্তমানে মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী বরাদ্দ রয়েছে 20,000 টাকা। 2023 অর্থ বছরের বাজেট বরাদ্দে সংখ্যাটা ছিল 363 কোটি টাকারও বেশি। এছাড়াও রয়েছে তাদের জন্য চিকিৎসা সুবিধা, মাসে 10,000 টাকা ভাতা এবং 2 ঈদে বোনাস সহ বেশ কিছু সুবিধা চলমান। এছাড়াও 30,000 মুক্তিযোদ্ধাদের আবাসন কার্যক্রম চলমান। একটি পরিবারের ভালোভাবে চলার জন্য কয়জন আর্নিং পার্সন প্রয়োজন হয়? 1 জন, বড়জোর 2 জন, পাশাপাশি মাসিক সম্মানী ভাতা। এরপরও কি একটা জাতি পিছিয়ে থাকতে পারে? নাম্বার 1, মুক্তিযোদ্ধা কোটার জন্য সংবিধানে কোনো আর্টিকেল নেই, কনস্টিটিউশনাল বেসিস নেই। আর্টিকেল 28 এবং 29 বলেছেন অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা থাকবে, প্রতিবন্ধীরা অনগ্রসর, কিছু কিছু ক্ষেত্রে নারীরা অনগ্রসর, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষও অনগ্রসর, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু মুক্তির জন্য যুদ্ধ করা মানুষগুলো কি আদৌ অনগ্রসর? আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন, আজকে আপনার এই যে আমাদের পাপন সাহেব আছেন, উনি জিল্লুর রহমান সাহেবের ছেলে, তো উনি কি অনগ্রসর? ওবায়দুল কাদের কি অনগ্রসর? জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর? তাজউদ্দিন সাহেবের পরিবার কি অনগ্রসর? ঢালাওভাবে ওনারা অনগ্রসর হয় কিভাবে? 72 সনে যারা গরিব ছিল তারা কি এখনো গরিব আছে? সম্পূর্ণ মুক্তিযোদ্ধার মানুষগুলোকে আপনি অনগ্রসর বলতে পারেন না, এটা তো তাদের জন্য অপমানজনক। বরং আপনি একটা কাজ করতে পারেন, তাদেরকে খুঁজে বের করতে পারেন এবং তাদের মধ্যে থাকা সেই কয়েকজন মানুষ যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে আনতে তাদের ভাতা বাড়িয়ে দিতে পারেন। শুধুমাত্র আর্টিকেল 50-তে বলা হয়েছে যারা নিহত মুক্তিযোদ্ধা আছে, যারা পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে আমাদের দেখতে হবে। বঙ্গবন্ধু অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন, কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন। এটা 2টা প্রমাণ আছে। এটা নাম হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস, রিক্রুটমেন্ট রুলস না, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন তাহলে আমাদের সংবিধানের 28(4) অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে, যেমন নারীদের কথা বলা আছে, শিশুদের কথা বলা আছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বলা আছে। ওনারা যদি এটা চিরস্থায়ীভাবে চাইতেন তাহলে সেখানে তো মুক্তিযোদ্ধার কথাই বলতেন। যার জায়গা আছে, যতদূর যার বুদ্ধি আক্কেল আছে, এইভাবে সরকারি কর্মচারী সুবিধা পাবে। মুক্তি হলে ভাইরা হন, তারা মনে রাখবেন, মেহরবানি করে গভর্নমেন্টে দেখিবেন না। এই একটা কোঠা যেখানে ব্যাপক দুর্নীতির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সরকার বদলের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যাও। এদেশে নারীর সংখ্যা 50%, অথচ আপনি তাদের জন্য বরাদ্দ রাখছেন 10%। সরকারি হিসাব মতে দেশে 2 লক্ষ মুক্তিযোদ্ধা রয়েছে। যদি তাদের 2 জন করে সন্তান ধরি এবং প্রত্যেক সন্তানের 2 জন করে, অর্থাৎ যদি 2 জন করে নাতি ধরি, তাহলে 2 2 2 1 = 7 জন হয়। তাহলে 2 × 7 = 14 লক্ষ হয়। এই 14 লক্ষ মানুষ দেশের মোট জনসংখ্যার 1%, আর বাকি পিছিয়ে পড়া, প্রতিবন্ধী এবং বাকি যারা আছে তাদের হিসাব করে এই সংখ্যাটা দাঁড়ায় 2%। সমাজে 2% মানুষের জন্য আপনি 56% কোঠা বরাদ্দ রাখছেন এবং বাকি 98% সাধারণ মানুষের জন্য আপনি মাত্র 44% কোঠা বরাদ্দ রাখছেন। এটা কতটুকু যৌক্তিক? আদৌ কি এটি অর্থনীতির সাপ্লাই এবং ডিমান্ড চেনের সাথে সাংঘর্ষিক নয়? নাম্বার 3, সন্তান তার বাবার পরিচয়ে পরিচিত হয়। আপনার জীবনে কতজন আপনার নানা সম্পর্কে জানতে চেয়েছেন বাবার আগে? সম্মানের জায়গাটা ভিন্ন, কিন্তু সুবিধা নেওয়াটা কি অনৈতিক নয়? অথচ এদেশে শত শত মেধাবীরা বঞ্চিত হচ্ছে তাদের প্রাপ্য মূল্যটুকু থেকে। মুক্তিযোদ্ধা কোটা থাকলে চাকরির বয়সসীমা 32। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের অথবা তাদের সন্তানদের ক্ষেত্রে আপনি এটা বাড়াতেই পারেন, তাদের নাতির ক্ষেত্রে কেন বাড়াবেন? তার কি যুদ্ধজনিত কারণে পিছিয়ে গিয়েছে? এটা কি সুস্পষ্ট বৈষম্য নয়? মুক্তিযোদ্ধারা বৈষম্য থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছেন, পাকিস্তানের হিডেন কোটা পদ্ধতির কালো রাশকে উপড়ে ফেলেছেন। আবার জাতির এই ক্লান্তি লগ্নে এভাবে বৈষম্য সৃষ্টি করে নিজেদের আত্মত্যাগের মূল্য চাওয়াটা কতটুকু নৈতিক? বেকারত্ব দিনকে দিন গ্রাস করে ফেলছে পুরো জাতিকে। যখন এই 80,000 উচ্চশিক্ষিত শিক্ষার্থী আপনার নাতি নাতনির উপর সুবিধাবাদী কিংবা কোটাধারী হিসেবে আঙ্গুল তুলবে, তখন কি আপনার কষ্টবোধ হবে না? এজন্যই কি স্বাধীন করেছিলেন মাতৃতুল্য এই দেশটিকে? এদেশ না আপনার মা? তাহলে কেন বঞ্চিত করছেন একই মায়ের অন্য সন্তানদেরকে? তারা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছে, আপনারা যোদ্ধা। আই সেলুট অল অফ ইউ। আর এই 80,000 শিক্ষার্থী যারা কিনা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছে, তারা রাজাকার নয় দেশদ্রোহী, বরং তারা স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করছে। এই যুদ্ধ বৈষম্য দূর করার, সমতা বজায় রাখার, যার কথা বলা হয়েছে সংবিধানের প্রতিটি কোনায় কোনায়। মনে পড়ে যায় সেই ভাব সম্প্রসারণ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি হয়েও মেধার বলে চাকরি পেতে চান, যারা প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধী কোটা চান না, যারা নারী হয়েও নারী কোটা চান না, বরং মেধার স্বাক্ষর রাখতে
চান তাদের জন্য সেলুট। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। কারণ আপনারা হয়তো জানেন না, এই কোটা পদ্ধতির অনুপস্থিতিতে বেঁচে যাবে লাখো পরিবার। হাসি ফুটবে এই লাখো পরিবারের এক ঝাঁক স্বপ্নবাজ সদস্যদের মুখে, যেই হাসির জন্য কিনা নিজের শরীরের ঘাম ঝরানো টাকা জলাঞ্জলি দিয়ে সন্তানকে পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। আর এদিকে সেই সন্তান দিনের পর দিন ভার্সিটির হলে পড়ে থেকেছে, থাকার জায়গা না থাকায় মানবেতর জীবনযাপন করেছে, খাবার টাকা না থাকায় ডাল ভাত খেয়ে শিক্ষা জীবনের চারটি বছর পার করে দিয়েছে। একদিকে টিউশন মন্দা, অন্যদিকে প্রতিযোগিতা, অব্যক্ত চাপ, আবার একবারের বেশি দুবার পরিবারের কাছ থেকে আর্থিক সাপোর্ট নেওয়ার লজ্জা কিংবা কষ্ট কতটা প্যাথেটিক তা এখানে না আসলে বোঝা কঠিন। আই এম নট অনলি টকিং অ্যাবাউট ফ্রিডম ফাইটার কোটা, বাট অলসো আই এম টকিং অ্যাবাউট আদার্স। তবে এই সবগুলো কোটাকে সাপ্লাই এবং ডিমান্ডের ভিত্তিতে একটা সহনশীল পর্যায়ে আনা হোক, আমি সেটাই চাই। এ যাবৎ পর্যন্ত আমার বলা প্রতিটি কথার কোনোটি জাতির বিরুদ্ধে মন্তব্য নয় কিংবা আদালতের রায়ের বিপক্ষে যাওয়া নয়। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে একত্রতা বোধ প্রকাশ করি, তবে দেশের একজন সুনাগরিক হিসেবে জাতির কাছে রেখে যাওয়া গুটি কয়েক প্রশ্ন মাত্র, যার উত্তরের জন্য আমার কমেন্ট বক্স ঠিক আপনার জন্যই উন্মুক্ত। আল্লাহ হাফেজ। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে, কিন্তু সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক।